গ্রুপ স্টেজের যেই ম্যাচটা নিয়ে পুরো বিশ্বের সকল ফুটবল ফ্যান থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ, যারা সিজনাল ফ্যান বলেন, যারা রেগুলার ফুটবল দেখে, সবাই সবাই একটা ম্যাচ নিয়ে যেই আগ্রহ নিয়ে বসেছিল, যে এক পাশে হাল্যান্ড এক পাশে এমবাপ্পে, যেই ম্যাচটা তারা দেখবে যে একটা ইন টু এন্ড গেম হবে, প্রচুর গোল হইতে পারে, এরকম একটা ম্যাচ দেখবে। যেখানে ওয়ার্ল্ড কাপ এর শুরুর দুই ম্যাচে, যখন শুরুর দুই উইকেট আপনার যখন যখন দেখেন কিলিয়ান এমবাপ্পে এবং এরলিং হাল্যান্ড দুইজনই টপ স্কোরারদের মধ্যে চলে আসে, দুজনই পর তাদের দুইটা ম্যাচে দুই গোল করে করে, এরপরে আপনি অবশ্যই সেই জিনিসটা দেখবেন যে কে এবার গোল্ডেন বুটের রেসে সবচেয়ে বেশি আগায় যায়। অলদো মেসি মেসি 5 গোল নিয়ে সবচেয়ে সবার উপরে। কিন্তু এই ম্যাচ শুরু হওয়ার আগেই নরওয়ের কোচ সবার এই আশার উপরে ইউরিয়ন করে দিছে। ম্যাচ শুরু হওয়ার আগেই যখন আমরা লাইন আপটা পাই, তখন দেখি পুরো নরওয়ের যেই স্টার্টিং 11 তারা চেঞ্জ করে ফেলে। তারা এইটা বুঝে, হয়তো তারা বুঝতে পারতেছিল বা তাদের ওই ইন্টেনশনই ছিল না যে তারা এই ম্যাচটা থেকে একটা পয়েন্ট বের করে নিয়ে যাবে বা এই ম্যাচটা থেকে 3টা পয়েন্ট বের করে নিয়ে যাবে। তারা জানে তারা কোয়ালিফাই করে এসে রাউন্ড 32-তে, এখন তারা সিকিউর, তারা পুরো টিমটা রেস্ট দিবে এবং পরে রাউন্ড 32-র জন্য তারা প্রিপারেশন নেবে। এরকম একটা ম্যাচে যখন আপনি দেখেন যে আপনার অপর পাশে আপনার হ্যালেন্ড নাই, কিন্তু আপনার এমবাপ্পে খেলতেছে, তখনই একটা ধারণা হয়ে যায় যে আজকে ফ্রান্স একটা রোলার চালাবে পুরো নরওয়ের উপরে। ঠিক তেমনই হয়। কিন্তু পরীক্ষার প্রশ্ন এইবার কমন পড়ে নাই। এইবার পরীক্ষার প্রশ্নে আসছে আপনার ওসমান ডেমবেলে। এই ওসমান ডেমবেলে প্রথম 2 ম্যাচে গোল করছে মাত্র একটা। কিন্তু যখন আজকে ম্যাচ শুরু হয়, ফ্রম দ্য ভেরি বিগিনিং, ম্যাচের একেবারে প্রথম মিনিট থেকে নরওয়েকে প্রচন্ড পরিমাণ চাপে রাখছে আপনার ফ্রান্সের মিডফিল্ড আজকে পুরো আউটপ্লেট করে ফেলছে নরওয়েকে। দেখেন নরওয়ের আজকে গোলগুলো খাওয়ার প্যাটার্ন দেখলে দেখবেন যে সেম প্যাটার্নে তারা কিন্তু প্রথম হাফে গোলগুলো খায়। দেখেন প্রথম হাফে তারা গোলগুলো খাইছে, তারা কিন্তু সবগুলো একবারে মাঝ থেকে বল লুজ করছে। সেখান থেকে এক কাছে হয় কিলিয়ান এমবাপ্পে, না হয় ডেজিরে দুয়ে, না হয় আপনার মাইকেল ওলিসে, কেউ একজন বলটা পায়, সেখান থেকে যে কোনো দুই ফ্ল্যাঙ্কের এক ফ্ল্যাঙ্কে ক্রস দেওয়ার চেষ্টা করে। কিন্তু ইন দ্যাট কেসে তারা বারবার ওসমান ডেমবেলেকে ক্রস ক্রস দিচ্ছিল রাইট সাইডে। আপনি আজকে মাইকেল ওলিসেকে দেখবেন অনেকটা শ্যাডো স্ট্রাইকার বা ফলস নাইন হিসেবে খেলছে একেবারে কিলিয়ান এমবাপ্পের পেছনে। সেখান থেকে যখন এই মিডফিল্ডটা আপনার ফ্রান্সের মিডফিল্ড যখন নরওয়ের মিডফিল্ড থেকে একবার আউটপ্লে করেন, 2-3টা প্লেয়ার মিলে একটা প্লেয়ারকে প্রেশার দেয়, সেখান থেকে বলটা উইন করে একটা একটা সুইচ করে প্ল্যাঙ্কের সুইচ থেকে আপনার ওসমান ডেম্বেলে সেখান থেকে বলগুলোকে গোল করছে। সেম প্যাটার্নে কিন্তু 3টা গোলই নরওয়ে ফার্স্ট হাফে খাইছে। দেখেন ফার্স্ট হাফে যদিও তারা একটা গোল দিতে পারছে, 2টা গোল তখন তারা খায়, তখন তারা একটা গোল কিন্তু তারা ওই যে ওয়ান টাচ ফুটবল খেলে বক্সে ঢুকে সেখান থেকে ফিনিশিংটা খুব ভালো, ওটা খুব ভালো ফিনিশিং ছিল। কিন্তু আজকে আপনার প্রশংসাটা করতে হবে ওসমান ডেম্বেলে আজকে এক জায়গায় দাঁড়ায় পুরো নরওয়েকে খায়া দিছে। এই একটা প্লেয়ার যে ব্যালেন্ডিয়র দিচ্ছে, তার পুরো ওয়ার্ল্ড কাপের 2টা ম্যাচে গোল মাত্র একটা, তাও আবার গত ম্যাচে নয় লাস্ট ম্যাচে তারা ওই গোলটা পাইছে। কিন্তু আপনার মনেই হচ্ছিল না যে কিলিয়ান এমবাপ্পে থাকাকালীন আপনার ওসমান ডেমবেলে বলেন, ডেজিরে জুয়ে বলেন, মাইকেল ওলিসে বলেন, কেউই লাইমলাইটে আসতে পারবে। কিন্তু দ্য ম্যান, এই ম্যান হিমসেলফ ক্রিয়েট হিজ স্পটলাইট অন হিজ ওন। দেখেন এই প্লেয়ারটা যেই গোলগুলো করছে, প্রত্যেকটা গোল অস্বাভাবিক গোল ছিল। মানে প্রথম গোলটাতে গোলকিপার হয়তো বল চোখেই দেখে নাই যে এই বল তার হাতের উপর দিয়ে বল চলে গেছে নেটে। প্রত্যেকটা বলে প্রপার প্লেসমেন্ট এবং পাওয়ার ছিল। এই প্লেয়ারটাকে আমার মনে হয় যে আরো দেখার বিষয় আছে, কারণ 3 ম্যাচ শেষে, গ্রুপ স্টেজ শেষে, যেই প্লেয়ারগুলো টপ আপনার গোল স্কোরারের সবচেয়ে উপরে, তাদের মধ্যে সবার উপরে হচ্ছে লিওনেল মেসি, তারপর এরলিং হাল্যান্ড, তারপর কিলিয়ান এমবাপ্পে, তারপরে নামটাই কিন্তু আপনার ওসমান ডেম্বেলে। 4টা করে গোল এদের সবার আছে, একটা গোল বেশি শুধু মেসির আছে। এছাড়া যদি আপনি আবার দেখেন যে হ্যাট্রিকের সংখ্যা, এই ওয়ার্ল্ড কাপের মধ্যে 3টা হ্যাট্রিক আছে, একটা মেসির, একটা কানাডিয়ান এক ফুটবলারের, আরেকটা হচ্ছে আপনার এই ওসমান ডেম্বেলের। দেখেন ওসমান ডেম্বেলের তো গেল, আপনার শুধু ওসমান ডেম্বেলে যদি পুরো স্পটলাইটটা কেড়ে নিয়ে যায়, তাহলে হয়তো বা কিছুটা জাস্টিফাইড হবে না বিষয়টা। সেটা হলো আপনার আরেকজনের কথা বলতেই হবে। কিলিয়ান এমবাপ্পে এই ম্যাচে গোল ফিটে না থেকেও
দুইটা অ্যাসিস্টের শীটে কিন্তু সে আছে। দেখেন যেই দুইটা গোল প্রথম হাফে হয়, তিনটা গোল প্রথম হাফে হয়, সেই তিনটা গোলের দুইটা গোলই কিন্তু আপনার কিলিয়ান এমবাপ্পে থেকে আসে। সেখান থেকে মিডফিল্ড থেকে বল উইন হয়, বল উইন হয়ে সেখানে কিলিয়ান এমবাপ্পের সেই ফরওয়ার্ড লাইনে যায়, ফরওয়ার্ড লাইন থেকে ফ্ল্যাঙ্ক সুইচ হয়, সুইচ হওয়ার পরে আপনার উসমান ডেম্বেলে সে বলগুলো পায়, বলগুলো পেয়ে সে কাট ইনসাইড করে, না হলে সে ভিতরে ঢুকে ঢুকে সেখান থেকে শুট নেয়। তা এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা কিন্তু কমন ছিল না আগের 2 ম্যাচে। আগের 2 ম্যাচের প্যাটার্নটা ছিল দুই ফ্ল্যাঙ্ক থেকে কিলিয়ান এমবাপ্পের কাছে বল আসতো এবং সেইখান থেকে কিলিয়ান এমবাপ্পে গোল করতো, সেটা লং রেঞ্জ হোক, অন ইনসাইড অফ দ্য বক্স হোক। এই প্যাটার্নে কিন্তু ফ্রান্স আগে 2টা ম্যাচ খেলছে এবং এই ম্যাচটা তারা একটা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্রোচে খেলছে। নরওয়ের এই ম্যাচটা এত খারাপ খেলার কথা ছিল না। এই ম্যাচের পরে এটা স্পষ্ট নরওয়ের আন্ডার 32 থেকে হয়তোবা রাউন্ড অফ 16 যাইতে পারবে না, কিন্তু সেটা দেখার বিষয় হবে যে তাদের সাথে খেলাটা কার পরে। কিন্তু অন্য পাশে যদি আমি আসি, আজকের ম্যাচগুলোর কথা যদি বলি, একেবারে এই ম্যাচটার পর পর আরেকটা ম্যাচ ছিল যেটা আমার দেখা হয় নাই, কারণ এতগুলো ম্যাচ একসাথে দেখা সম্ভব নয় যে হিউম্যান বিং, কারণ এতগুলো ম্যাচ ঘুমাবে কখন আর, মানুষ তো ঠিকঠাক, মানে মানুষকে তো রান করতে হবে, তো সেটা দেখা হয় নাই। বাট রেজাল্ট কিন্তু ড্র ছিল। আপনার এই ড্রটা কিন্তু একটা হিউজ ড্র। আপনার এরপরে কিন্তু আপনার কুরাসাওকে পাবে আর্জেন্টিনা। কুরাসাও সেকেন্ড গ্রুপে সেকেন্ড হয়ে কিন্তু কোয়ালিফাই করতেছে এবং উরুগুয়ের মতো দল আপনার গ্রুপ স্টেজ থেকে বাদ, এবং গ্রুপ স্টেজ থেকে বাদ হয়ে তারা এখন এই দলটা এত ব্যালেন্স একটা দল নিয়ে এসে আপনার যখন বাদ পড়ে যায়, তখন অনেক রকমের সমালোচনা আলোচনা হয়। আপনার ফেদে ভালভার্দে বা যারা এই দলে খেলে না কেন, আপনি আরাহোর কথা বলতে পারেন, ফেদে ভালভার্দের কথা বলতে পারেন, দে ওয়্যার নো ওয়ে নেয়ার অন দ্য পিচ। আপনার এই ম্যাচটা এই দেখেন, কেউ কেউ কোরাসাও কিন্তু পুরো টুর্নামেন্ট ধরেই জায়ান্ট কি করে আসতেছে, তারা জায়ান্ট কিলারই হয়ে কিন্তু এই গ্রুপ থেকে কোয়ালিফাই করতেছে। তো দেখা যাক যে আর্জেন্টিনার সাথে কিন্তু এই কুরাসাও খেলা পড়বে। এবং অন্য পাশে দিকে কিন্তু আপনি যদি দেখেন যে, আপনি যদি আসেন আরেকটা গ্রুপে, সেখানে কিন্তু গ্রুপ অফ ডেথ থেকে যেই দলটা উঠে আসছে, দেখেন এই তিনটা ওই গ্রুপ অফ ডেথ থেকে, যেখানে আপনার মরক্কো, ব্রাজিল, তারপরে আপনার এই গ্রুপ থেকে যে দুটো দল গেছে, সেই দুটো দল কিন্তু আহ অপর যে দুটো দলের সাথে খেলবে, সেটা হচ্ছে আপনার জাপান এবং নেদারল্যান্ড। দেখেন নেদারল্যান্ডস একটা দল যারা তার গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ালিফাই করতেছে, তারা পাচ্ছে আপনার মরক্কোকে। দেখেন মরক্কোর একটা হ্যারিটেজ আছে, মরক্কোর যে প্লেয়ার গুলো মরক্কোর হয়ে খেলে, তাদের বেশিরভাগ প্লেয়ারই কিন্তু আপনার ন্যাশনালি ন্যাশনালি ওয়াইজ তারা কিন্তু ছেলে নেদারল্যান্ডস এর হয়েও খেলতে পারতো, কিন্তু তারা তাদের ন্যাশনালিটি সুইচ করে তারা মরক্কোর হয়ে খেলতেছে। তো দে হ্যাভ আ গুড বাঞ্চ অফ নরওয়ে, আপনার নেদারল্যান্ডস হিস্ট্রি, এবং আর অনেক প্লেয়ার আছে যারা নরওয়ে সরি নেদারল্যান্ডস এর লিগে খেলে। তো দে নো দ্য প্লেয়ার ভেরি ওয়েল, এবং নেদারল্যান্ডস এর জন্য খুব বেশি টাফ হয়ে যাবে এইখান থেকে কোয়ালিফাই করে রাউন্ড অফ 16 যাওয়া। এখান থেকে যারা রাউন্ড অফ 16 যেতে পারবে, দে আর বিগ চান্স অফ গোয়িং থ্রু দ্য সেমিস অ্যান্ড দ্য ফাইনালস অলসো। কারণ কি, আপনি দেখেন আপনার জাপান খেলবে ব্রাজিলের সাথে। দেখেন জাপান আর ব্রাজিলের ম্যাচটা অনেক 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 নাম শোনার পর অনেকটা ইজি মনে হইতে পারে, কিন্তু প্র্যাকটিক্যালি যদি চিন্তা করেন, গত বছর যদি দেখেন, গতবারের বিশ্বকাপে দেখেন, জাপান কিন্তু জায়ান্ট কিলার ছিল। এবং এই দলটা কিন্তু মানে আমাদের জাপানিজ অ্যানিমে দেখি, অ্যানিমেতে যে তারা যে ফুটবলটা খেলে, বাস্তবে কিন্তু তারা সেই সেম ফুটবলটাই খেলে। তারা উইরা উইরা গোল দেয়, তারা যেখান থেকে সেখান থেকে গোল দেয়। এই দলে 11টা প্লেয়ারকে আপনি 120 মিনিট টানা খেলে দিতে পারবেন কোনো সাবস্টিটিউট ছাড়া। তাদের ফিজিক্যালিটি, তাদের যেই স্ট্রেমিনা ডিফারেন্ট লেভেলে। আপনি লাস্ট ম্যাচটাই দেখেন না কেন, আপনি যখন দেখবেন যে সুইডেনের প্লেয়াররা ক্র্যাম্প হয়ে যাচ্ছে এই গরমে খেলে, তারা সাবস্টিটিউট করতেছে, ক্যাম্প হয়ে যাচ্ছে, প্লেয়াররা শুয়ে পড়তেছে আপনার সুইডেনের প্লেয়াররা। সেখানে দেখবেন এই এই দলে মানে জাপানের পুরো টিমটা মনে হচ্ছিল যে পুরো ফ্রেশ, তারা মাত্র খেলতে নামছে। এবং এর যে কোচ, তারা যে সে যে কতক্ষণ পরপর ডেড নোটে কিছু লেখে, এবং সেই ডেড নোট থেকে যে সেই গোল, সেই দলটাকে এতদূর নিয়ে আসতেছে, ডেড নোট আরো লিখবে। এবং এই দলটা আমার মনে হয় যে এশিয়ার থেকে আরো আরো অনেক দূর যাবে বলে আমার কাছে মনে হয়। আমি মনে হয় সেমিফাইনালে যাওয়া উচিত, কিন্তু যদিও ব্রাজিলকে টপকালে এখান থেকে হয়তো ব্রাজিলের যাত্রা শেষ হয়ে যেতে পারে। কিন্তু নিউ নেভার নো, কারণ জাপান হচ্ছে আপনার কম্প্যাক্ট থাকার চেষ্টা করে। তাদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ডিসিপ্লিন। তারা খুব বেশি
ডিসিপ্লিনের বাইরে কিছু করতে চায় না, তাদের যে প্ল্যান সেই প্ল্যান থেকে তারা খুব বেশি ছিটকায় না, তারা খুব অ্যাকুরেট ফুটবলটা খেলে। তারা যখন অ্যাটাক করে তখন সবাই অ্যাটাক করে, তারা যখন ডিফেন্স করে তারা প্রত্যেকটা প্লেয়ার ডিফেন্স করে। তো এখানে দেখার বিষয়টা হবে যে তারা কিভাবে, ব্রাজিল কিভাবে এই দলটার থেকে গোল আদায় করে এবং সেখান থেকে তারা পরের রাউন্ডে যায়। তো এই ম্যাচটা হবে মাস্ট, এই দুইটা ম্যাচ মরক্কো ভার্সেস আপনার নেদারল্যান্ডস এবং আপনার জাপান ভার্সেস ব্রাজিল, এই দুইটা ম্যাচ হবে দেখার মতো ম্যাচ। এই দুইটা ম্যাচ থেকে যে দুইটা দল বাইর হবে, এই দুটো দল অনেক দূর মানে সেমিফাইনাল পর্যন্ত যাইতে পারে, কারণ এই দুটো দলের একটা ভালো সম্ভাবনা আছে কিন্তু বিলং বিয়ং ফাইনাল পর্যন্ত যেতে পারে এই দুটো দল। তো দেখা যাক কি হয়। আমার কাছে আমার এক্সপেকটেশন অনেক হাই এই দুটো দলকে নিয়ে, ব্রাজিল এবং মরক্কোকে নিয়ে। তো দেখা যাক কি হয়। বাট অন দ্য আদার হ্যান্ড আর্জেন্টিনা কম্পারেটিভলি খুব ইজি পাথওয়ে পাইতেছে রাউন্ড অফ 16 যাওয়ার জন্য। কারণ কুরাসাওকে আপনি, যদিও কুরাসাও এতদিন ম্যাচ কিন্তু ড্র করে করে তারা কিন্তু আসতেছিল, ম্যাচ কিন্তু ড্র করে করে পারে পর্যন্ত আসছে। তো যদি ম্যাচ ড্র হয়ে এক্সট্রা টাইম থেকে পেনাল্টিতে যায়, এন্ড ইউ নেভার নো, এন্ড ইউ নো যে কে সেখানে দ্য ওয়াল হয়ে দাঁড়াবে। তো অলদো কুরাসাও ইজ আ গুড ফিজিক্যাল ফুটবল টিম, খেলা প্লেয়ার টিম, তো সেখান থেকে একটা প্রেশার আর্জেন্টিনা ফেস করতে পারে। বাট আর টেকনিক্যালিটি ওয়াইজ বা যে আপনার কম্প্যাক্টনেস ওয়াইজ যদি বলেন, তাহলে আর্জেন্টিনা সেখানে চান্স বেশি সেখান থেকে ম্যাচটা 90 মিনিটসেই শেষ করে ফেলার। বাট যদি এক্সট্রা টাইমে যায়, ইন কেস অফ এক্সট্রা টাইমে যায়, তাহলে তো এমিলিনো মার্টিনেজ সেখানে আছে, সেখানে হয়তো বা সে দেওয়াল হয়ে দাঁড়াতে পারে। তো দেখা যাক। এই ছিল তো এই গেম উইকের বিষয়গুলো। এছাড়াও আপনার ইরান, ইরাক এবং বেলজিয়াম গ্রুপ থেকে তিনটা দল মোটামুটি কনফার্ম। আপনার প্রথম দল হিসেবে ইজিপ্ট তারা কোয়ালিফাই করেছে, সেকেন্ড দল হিসেবে বেলজিয়াম তারা কোয়ালিফাই করেছে, তারা নেদারল্যান্ডসকে এই ভিডিও করা সময় পর্যন্ত 2-0 বলে তারা এগিয়ে। এবং অন্য পাশ দিয়ে যখন আপনি ইরানের কথা দেখবেন, ইরান 3 পয়েন্ট নিয়ে তারা শেষ করবে এই গ্রুপ স্টেজ, কিন্তু দেখা যাক তারা, 2 পয়েন্ট নিয়ে তারা এই গ্রুপ স্টেজ শেষ করবে, তারা দুটা ড্র থেকে। তো দেখা যাক তারা এই রাউন্ড অফ 16 যাইতে পারে কিনা, কারণ যার সম্ভাবনা আছে, কারণ তার গোল ডিফারেন্স 0-তে আছে। তো 0-তে থাকার কারণে তারা এই ম্যাচ থেকেও একটা পয়েন্ট নিতে পারে, কারণ এই ভিডিও শুট করার আগ পর্যন্ত তারা 1-1 ড্রতে আছে ইজিপ্টের সাথে। যদি ড্র করে তাহলে 3 পয়েন্ট হবে, এবং 3 পয়েন্ট হলে তারা টপ 14 হিসেবে যারা কোয়ালিফাই করবে রাউন্ড অফ 32-তে, এই এক্সট্রা 8 থেকে। তো সেখান থেকে টপ 4-এ তারা কোয়ালিফাই করতে পারে। তো দেখা যাক কি হয়। এইসব সমীকরণ হয়তো আমাদের আরো 1-2 দিন সময় লাগবে, কারা কারা যাবে কারা কারা যাচ্ছে না সবকিছু দেখতে। তো দেখা যাক কি হয়। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখো ভিডিওতে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।